আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেনের সঙ্গে ৩ দেশের রাষ্ট্রদূতদের গোপন বৈঠক, নির্বাচন নিয়ে আলোচনার গুঞ্জন। স্বাভাবিক ঘটনা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনকে সামনে রেখে আবারও সক্রিয় হচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রস্তুত হচ্ছে স্পেশাল বুলেট প্রুফ গাড়ি, দেখা যাবে ভোটের প্রচারণায়। জুলাই সনদ বাস্তবায়নে ইস্যুতে বিএনপির নীতি নির্ধারণী ফোরামের রুদ্ধতার বৈঠক, সংসদ নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবি। সাপ্লাই অনর এনসিপি নির্বাচন কমিশনকে ফের নাহিদ আক্তানের চিঠি, দলের নিবন্ধন আটকে যাওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। এবার দলীয়ভাবে আওয়ামী লীগের বিচার শুরু, 4 ধরনের শাস্তির কথা বলছেন আইনজীবীরা। আজীবনের জন্য নিষিদ্ধ হতে পারে দলটি। হঠাৎ কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ নেতার বাসায় বৈঠক করেছেন 3 দেশের রাষ্ট্রদূত। এই নিয়ে শুরু হয়েছে তোলপাড়। বিশেষ করে একদিকে নির্বাচনের প্রস্তুতিতে সরব পুরো দেশ, অন্যদিকে ঝটিকা মিছিল সহ বিভিন্ন কৌশলে দেশে অস্থিরতা তৈরির অভিযোগ উঠেছে কার্যক্রম স্থগিত দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে। এমন অবস্থায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাড়িতে রাষ্ট্রদূতদের বৈঠক যেন নতুন করে জন্ম দিচ্ছে কৌতূহলের। সোমবার দুপুরে রাজধানীর গুলশান 2-এ সাবের হোসেন চৌধুরীর নিজ বাসভবনে প্রায় 2 ঘণ্টা ধরে অত্যন্ত গোপনীয়তায় চলে এই বৈঠক। এতে অংশ নেন ঢাকায় নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড উলব্রানসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রেগনার উইক্স এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। এই 3 রাষ্ট্রই স্ক্যান্ডিনেভিয়ান দেশ, যারা বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং মানবাধিকারের ক্ষেত্রে দীর্ঘদিনের অংশীদার। এমন তথ্য দিয়ে মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক কালবেলা। সেখানে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রের বরাতে বলা হয়, বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দলটির আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের কোনো পরিকল্পনা রয়েছে কিনা সে বিষয়ে কূটনীতিকরা জানতে চান সাবের চৌধুরীর কাছে। এছাড়াও কিভাবে দলটির কার্যক্রম ফের শুরু করা যায় তা নিয়েও আলোচনা হয় দুপক্ষের। প্রতিবেদনে বলা হয়, বড় দল হিসেবে আওয়ামী লীগের স্বচ্ছ ভাবমূর্তি সদস্যদের যদি বর্তমান সরকার ও অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়, তাহলে বিদেশি কূটনীতিকদের তাতে তেমন কোনো আপত্তি নেই বলে জানান নর্ডিক রাষ্ট্রগুলোর কূটনীতিকরা। বরং তাতে নির্বাচনের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড পুরোপুরি বজায় থাকবে বলেই মনে করেন তারা। যদিও বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে খোলাসা করেনি। এদিকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় 3 রাষ্ট্রদূতের বৈঠককে ব্যক্তির বাসায় বৈঠক হিসেবে দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা তো একজন ব্যক্তির বাসায় গিয়েছেন, তিনি যদি অপরাধী হতেন তাহলে তাকে নিশ্চয়ই হেফাজতে রাখা হতো, এমন তো হয়নি। আর রাষ্ট্রদূতরা কিন্তু যে কারো বাসায় যেতে পারেন। সেখানে তারা কি নিয়ে আলাপ করেছেন সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে। রাষ্ট্রদূতরা গেছেন এটা নিয়ে আসলে আমার বলার কিছু নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও সক্রিয় হচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘ 10 বছর পর সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা যেতে পারে তাকে। দলের এক নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। নেতারা বলছেন, খালেদা জিয়া নিজেই মাঠে থাকতে চান। তার মাঠে নামা মানেই কর্মীদের মধ্যে নতুন প্রাণ ফিরে আসবে। সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার নির্বাচনী সফরের জন্য বিশেষভাবে তৈরি একটি বুলেট প্রুফ মিনি বাস জাপান থেকে আনা হচ্ছে। তার স্বাস্থ্য ও নিরাপত্তা বিবেচনায় যানবাহনটি কাস্টম ডিজাইনে প্রস্তুত করা হয়েছে। 5 অক্টোবর বিএনপির পক্ষ থেকে ওই যানবাহনটির আমদানির অনুমোদনের জন্য প্রয়োজনীয় নথি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য জাপান থেকে আরেকটি বুলেট প্রুফ গাড়ি আনা হবে। বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানান, এই মিনিবাসেই খালেদা জিয়া দেশ জুড়ে নির্বাচনী সফরে অংশ নেবেন। তার সঙ্গে থাকবেন নিরাপত্তা কর্মকর্তা, ব্যক্তিগত চিকিৎসক ও সহকারী দল। সফরে বিভিন্ন জেলায় যাত্রাবিরতি ও জনসভায় যোগ দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ফেনী 1 আসনে খালেদা জিয়া প্রার্থী হতে পারেন বলে দলের শীর্ষ নেতারা জানিয়েছেন। দলীয় সূত্রে আরও জানা গেছে, সরাসরি প্রচারণে অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে শারীরিক অসুবিধার কারণে যদি তা সম্ভব না হয়, প্রযুক্তি সহায়তায় খালেদা জিয়া প্রচারণে অংশ নেবেন। 2015 সালের ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারের অংশ নেওয়ার পর এবারই প্রথম খালেদা জিয়াকে পূর্ণমাত্রার প্রচারণায় দেখা যাবে। বর্তমানে তার শারীরিক অবস্থা ও নিরাপত্তা বিবেচনায় প্রতিটি পদক্ষেপে বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে চলছে প্রচারণার সূচি, ভ্রমণপথ ও জনসভার স্থল নির্ধারণের কাজ। এদিকে নির্বাচনে খালেদা জিয়ার ভূমিকা কি হবে তা নিয়ে বিবিসি বাংলার সঙ্গে কথা বলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, শারীরিক বা ফিজিক্যাল অ্যাবিলিটির উপরে খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি কিছুটা হলেও নির্ভর করছে। বিবিসি বাংলার এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, আপনি এমন একজন মানুষের কথা বলছেন যে মানুষটি বাংলাদেশের গণতন্ত্র, যতবার গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে প্রতিবার উনি অবদান রেখেছেন সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত বা পুনরুদ্ধার করার জন্য।
আপনাদের সবার চোখের সামনেই ঘটেছে যে কিভাবে স্বৈরাচারের সময় তার উপর অত্যাচারের খড়গ নেমে আসে, কিন্তু উনি আপোষ করেননি। জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির ইস্যুতে কয়েক মাস ধরে জাতীয় ঐক্যমঞ্চ কমিশনের সঙ্গে বৈঠক করছে রাজনৈতিক দলগুলো। তবে সবশেষ গণভোটের মাধ্যমে বিষয়টি শুনানি নিয়ে দলগুলো একমত হলেও ভোটের সময় নিয়ে বেঁধেছে বিপত্তি। এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট চায় বিএনপি, আর নির্বাচনের আগে গণভোটের পক্ষে বাংলাদেশ জামাতে ইসলামী। এমন অবস্থায় জরুরি বৈঠকে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির নীতি নির্ধারকরা এই অভিমত ব্যক্ত করেন। নেতারা মনে করেন, সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির জন্য জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট নেয়ার প্রস্তাবকে সমর্থন করেছে দলের হাইকমান্ড। গণভোটের ফলাফলের ভিত্তিতে নির্বাচিত সংসদে ব্যাপারে সিদ্ধান্ত নেবে এবং তা বাস্তবায়ন করবে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি স্থায়ী কমিটির এক নেতা জানান, বৈঠকে আগামী নির্বাচনে দলীয় প্রস্তুতি ও প্রার্থিতা চূড়ান্ত করার বিষয় নিয়েও আলোচনা হয়। প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া চলমান রয়েছে, এ ব্যাপারটি এখনও চূড়ান্ত হয়নি। শীঘ্রই দলের সম্ভাব্য প্রার্থীদের মধ্য থেকে অধিকাংশ আসনে একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়ার নীতিগত সিদ্ধান্ত রয়েছে দলটির। সূত্র মতে, ঐক্যমঞ্চ কমিশনের বৈঠকে সালাউদ্দিন আহমেদ বলেন, গণভোটের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন নেই। রেফারেন্ডামের যে আর্টিকেল 142 ফ্যাসিস্ট সরকার উঠিয়ে দিয়েছিল, সেটা হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে প্রতিস্থাপিত হয়েছে। ফলে সংবিধান ও অন্যান্য জাতীয় ইস্যুতে গণভোট করা যাবে না এমন কোনো বিধান নেই। বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা মনে করেন, জুলাই সনদ বাস্তবায়নে যে গণভোটের আলোচনা বা প্রস্তাব এসেছে সেটি যৌক্তিক। সরকার এখন অধ্যাদেশ জারি করে বা আরপিওতে সংশোধনী এনে গণভোট পরিচালনার জন্য নির্বাচন কমিশনকে ক্ষমতা দিতে পারেন। নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই সঙ্গে এই গণভোট করতে পারেন বলেও মনে করেন তারা। রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। প্রতীক চূড়ান্ত হলে দলটিকে দেয়া হবে নিবন্ধন সনদ, কিন্তু প্রতীক ইস্যুতে যেন কাটছে না সংকট। এখনও দুটি ভিন্ন অবস্থানে অনড় এনসিপি ও নির্বাচন কমিশন। একদিকে যে কোনো অবস্থাতেই শাপলা প্রতীকের প্রতি জোর দিচ্ছে দলটি, অন্যদিকে প্রতীকের তালিকায় এটিকে রাখা হয়নি বলছে কমিশন। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, শাপলা প্রতীক নিয়ে দুই পক্ষকেও সিদ্ধান্ত পরিবর্তন না করলে কি থাকছে এনসিপির ভাগ্যে। গত সপ্তাহে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর জন্য 115টি প্রতীক বরাদ্দ রেখে গেজেটে প্রকাশ করে। সেখানে শাপলা প্রতীকটি এই গেজেট তালিকায় রাখা হয়নি। তাই শাপলার বদলে গেজেটকৃত 50টি প্রতীকের যে কোনো একটিকে বাছাই করতে এনসিপিকে চিঠিও দিয়েছে কমিশন। তালিকা থেকে প্রতীক বাছাই করতে এনসিপিকে মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল তারা। তবে এনসিপি বলছে, তাদের পছন্দের শাপলা প্রতীক না দেওয়া হলে নির্বাচন কমিশনের তালিকাভুক্ত 50টি প্রতীকের অন্য কোনোটি নিবে না তারা। মঙ্গলবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলা। সেখানে দেওয়া এক সাক্ষাৎকারে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, শাপলা প্রতীক পেতে এনসিপির চিঠির সঠিক ব্যাখ্যাও ইসি দিতে পারেনি। ইসি কোনো অদৃশ্য শক্তির চাপে এনসিপিকে শাপলা প্রতীক বঞ্চিত করতে চাইছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ জানান, রাজনৈতিক দলগুলোর জন্য নতুন প্রতীক তালিকায় শাপলা নেই যেহেতু, সেই কারণে এনসিপি শাপলা প্রতীক পাওয়ার সুযোগ অনেকটাই কমে গেছে। এছাড়া এনসিপি যদি শেষ পর্যন্ত শাপলাবাদা অন্য কোনো প্রতীক না নিতে চায়, সেটি নতুন করে সংকটও তৈরি করতে পারে। প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে এনসিপির এখন যে টানাপোড়েন চলছে, এমন অবস্থায় নতুন এই দলটির নিবন্ধন আটকে যাবে কিনা এমন প্রশ্ন সামনে আসছে। এ বিষয়ে ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি বলেন, এনসিপি চিঠি দিয়ে যদি গেজেটের 50টি প্রতীকের কোনোটি না নিতে চাই, তখন দলটির নিবন্ধন ঝুলে যাবে। তবে এনসিপির সাথে আলোচনার মাধ্যমে সংকটের সমাধান সম্ভব। যদি আলোচনাতেও প্রতীক ইস্যুতে সংকটের সমাধান না হয়, তখন আদালতেও যাওয়ার সুযোগ রয়েছে এনসিপির। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এরই মধ্যে তার বিরুদ্ধে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারিক কার্যক্রম চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এছাড়া দেশে অস্থিরতা তৈরির চেষ্টা ও বিতর্কিত কিছু কর্মকাণ্ডের কারণে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে আওয়ামী লীগের। এতে এবার নির্বাচনেও অংশ নিতে পারছে না এই দলটি। এমন পরিস্থিতিতে দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধেও শুরু হতে যাচ্ছে বিচারিক কার্যক্রম। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, এবার কি আজীবনের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগ? আওয়ামী লীগের অপরাধের তদন্ত করতে ইতিমধ্যে কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিবে প্রসিকিউশন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রতিবেদন আমলে নিয়ে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম গণমাধ্যমকে বলেন, এই ধরনের অপরাধের 4টি শাস্তির মধ্যে একটি হচ্ছে দল নিষিদ্ধ করা। অপরাধ প্রমাণিত হলে ট্রাইব্যুনাল দল নিষিদ্ধ করতে পারবেন, কিন্তু ট্রাইব্যুনাল কি করবেন সেটা তার বিষয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধ করেছে দলীয় সিদ্ধান্ত নিয়ে।
শেখ হাসিনা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিনানকে বলেছেন ছাত্রলীগ নামিয়ে দাও। তিনি জাহাঙ্গীর কবির নানুকে বলেছেন মোহাম্মদপুরের লোক নামিয়ে দাও। তাপসের সঙ্গে বলেছেন ঢাবির তৎকালীন ভিসিকে বলেছেন ছাত্রলীগ যুবলীগকে বলে দিয়েছি। এসব দলীয় নির্দেশনা।